নমস্কার। যারা হিন্দু সংগতির এই ফেসবুক লাইভে চোখ রেখেছেন প্রত্যেককে হিন্দু সংগতির পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে যে বালকটি রাস্তার পাশে মাইল ফলক দেখে ইংরেজি সংখ্যা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা অর্জন করতে পারল, আর্থিক দুরবস্থার কারণে যাকে রাত্রিবেলা পড়তে হয়েছে রাস্তায় ল্যাম্পপোস্টের আলোকে এবং রাস্তার ল্যাম্পপোস্টের আলোকে অধ্যয়ন করে যিনি একের পর এক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, ক্রমশ ধাপ অতিক্রম করতে করতে যিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছিলেন, নারী শিক্ষার প্রসারে যার অপরিসীম অবদান আছে, বাংলা নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, যিনি হিন্দু শাস্ত্রে বিধবা বিবাহের সমর্থন আছে কিনা তা জানবার জন্য রাতের পর রাত জেগে শাস্ত্রাধ্যয়ন করেছেন। অবশেষে যিনি পরাশর সংহিতাতে গিয়ে বিধবা বিবাহের সমর্থনে হিন্দু শাস্ত্রের সমর্থনকে, হিন্দু শাস্ত্রের অনুমোদনকে সমাজের সামনে প্রতিষ্ঠিত করেছেন, প্রমাণিত করেছেন, যিনি তার লেখনীর মাধ্যমে সিরাজদৌল্লাকে লম্পট বলেই অভিহিত করেছেন, যার রাজত্বে মেয়েদের আব্রু বা সতীত্ব নিরাপদ ছিল না, যার রাজত্বে মহিলাদের বা মেয়েদের নিরাপত্তা ছিল না বলে উল্লেখ করেছেন, যিনি মায়ের আহ্বানে ভরা দামোদর অতিক্রম করে চলে এসছেন, যে মানুষটার হাত ধরে যুগ যুগ ধরে আমরা বর্ণ পরিচয়ের মাধ্যমে বাংলা ভাষার সঙ্গে প্রথম পরিচিত হয়েছি, সেই মহামানব, সেই সমাজ সংস্কারক পণ্ডিত, যার নিজের পৈতৃক পদবী সম্বন্ধে সাধারণ মানুষ অবজন্য যার সম্বন্ধে বলতে গিয়ে মাইকেল মধুসূদন দত্ত বলছেন যে জ্ঞানে তিনি ভারতীয় ঋষিদের মতো, কর্মদক্ষতায় ইউরোপিয়ানদের মতো, কিন্তু স্নেহে বাঙালি মায়েদের মতো। যার সম্বন্ধে মাইকেল মধুসূদন দত্তের কলম থেকে উদ্গারিত হয়েছে, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যেন দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। আজ থেকে 200 বছর আগে সেই মহামানব আধুনিক মানুষ বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। সেই বিদ্যাসাগরের প্রতি হিন্দু সংহতি বারংবার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছে। তিনি আধুনিক বাংলা গদ্যের জনক। বাংলা গদ্য তার হাত ধরে সবার কাছে পরিচিত হয়েছে। সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষাতে এই যে গদ্যের আকারে ভাষাকে অবগাহন করিয়ে আনা, এই ধারাতে বাংলা ভাষাকে চালিত করা, সীতার বনবাস, দুষ্যন্ত শকুন্তলা বা বেতাল পঞ্চবিংশতির মধ্য দিয়ে যিনি বাংলা ভাষাকে গদ্যের আকারে মানুষের কাছে উপস্থাপিত করেছেন। যেমন মনে করুন, গঙ্গা কলকাতায় এসে, বেনারসে এসে বিশাল আকার গ্রহণ করেছে, কিন্তু সে গঙ্গার উৎপত্তি গোমুখে। বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, জীবনানন্দের হাত ধরে যে বাংলা ভাষা, তার গল্প, তার সাহিত্য বিশাল আকার ধারণ করেছে, সেই উৎপত্তি স্থল
সেই খর্বকায় ধুতি চাদর পরিহিত 200 বছর আগে জন্মগ্রহণ করা সেই মহামানব বিদ্যাসাগর থেকে উৎপত্তি হয়েছে সেই ধারা। আজ যখন বাংলা ভাষা কলুষিত হচ্ছে, বাংলাদেশি বাংলা ইসলামীকরণ আরবীকরণের মাধ্যম দিয়ে বাংলা ভাষার বিশুদ্ধতাকে পদে পদে খণ্ডিত করা হচ্ছে, লঙ্ঘিত করা হচ্ছে। আমরা যখন দৃঢ় প্রতিজ্ঞ যে বাংলা ভাষার বিশুদ্ধতা, মাধুর্য, স্বকীয়তা পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য, তখন এ বিষয়ে সংকল্প নেওয়ার জন্য বাংলাদেশি বাংলা থেকে সনাতনী বাংলাকে পৃথক করা, সনাতনী বাংলার মর্যাদাকে প্রতিষ্ঠিত করবার জন্য যদি সংকল্প গ্রহণ করতে হয়, তবে আজকের চেয়ে ভালো দিন কিছু হতে পারে না। কারণ আজকের দিনে বাংলা গদ্যের জনক সেই মহামানব বিদ্যাসাগরের জন্মদিন। তার জন্য হিন্দু সংহতি আজকের দিনে বাংলা ভাষাকে বিশুদ্ধকরণের জন্য সনাতনী বাংলার স্বরূপ, সনাতনী বাংলাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করবার জন্য আজকের দিনে আপনাদের সামনে হিন্দু সংহতির লক্ষ্য কি, দৃষ্টিভঙ্গি কি, উদ্দেশ্য কি, সে সম্বন্ধে একটা ধারণা তুলে ধরতে চাইছি। আমাদের মধ্যে এই বিষয়ে আলোচনা করবার জন্য 4 জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন। প্রথম জনকে আপনারা সকলেই চেনেন, আজকের বাংলায় প্রায় সকলের কাছে তিনি পরিচিত, হিন্দু সংহতির কেন্দ্রীয় সভাপতি মাননীয় দেবতনু ভট্টাচার্য। এছাড়া উপস্থিত আছেন হিন্দু সংহতির অন্যতম সহসভাপতি, হিন্দু সংহতির বিশিষ্ট তাত্ত্বিক নেতা মাননীয় দেব চ্যাটার্জি। এছাড়াও এ বিষয়ে আলোচনা করবার জন্য উপস্থিত আছেন হিন্দু সংহতির নারী সংগঠন বা মহিলা সংগঠন বা মহিলা শাখা নারী সংহতি 2 জন কেন্দ্রীয় সহ সভানেত্রী মাননীয়া মিতালী মুখার্জি এবং মাননীয়া স্মৃতিলেখা চক্রবর্তী। আমি সর্বপ্রথমে মাননীয়া মিতালী মুখার্জিকে আহ্বান করছি বিদ্যাসাগরের প্রতি হিন্দু সংহতির পক্ষ থেকে তার শ্রদ্ধার্ঘ্য আলোচনার মাধ্যমে নিবেদন করবার জন্য। শ্রদ্ধা মিতালী মুখার্জি। নমস্কার রজতদা, ধন্যবাদ। আমি হিন্দু সংহতির পক্ষ থেকে আজ দয়াসাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। তারই জীবনের কিছু ঘটনা এবং তার জীবন কাহিনীকে বর্ণনা করে। বাংলার কোমল মৃত্তিকাতে যেসব মনীষীরা তাদের মেরুদণ্ড সোজা রেখে যে মধ্যযুগের তমসাচ্ছন্ন অন্ধকারে 19বিংশ শতাব্দীর নবজাগরণের আলো এনেছিলেন, বিদ্যাসাগর তাদের মধ্যে অন্যতম। এই বনভূমির সমতলে জীর্ণ গুলাম্ব দলের মাঝে তিনি বনজয়ী বনস্পতি। 1820 সালের 26শে সেপ্টেম্বর এই মহান মানুষ জন্মগ্রহণ করেন মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী। মা ভগবতী দেবীর ইচ্ছাশক্তি, চারিত্রিক দৃঢ়তা এবং দয়ালু স্বভাব ঈশ্বরচন্দ্রকে গভীরভাবে প্রভাবিত করেছিল। বিদ্যাসাগর ছিলেন প্রকৃত অর্থেই বাংলা গদ্য সাহিত্যের জনক। তার আগে বাংলা সাহিত্য মূলত পয়ার এবং পদ্যে রচিত হতো। সমসাময়িক কালের প্রয়োজন মেটাতে প্রয়োজনের কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল তাকে। সাংসারিক অসচ্ছলতা দমন করতে পারেনি তার সিংহ শাবকের মতো মনোবল। ছেলেবেলা থেকেই তার সুকোমল হৃদয়বৃত্তির সাথে পাওয়া যায় তার অতি মেধাবী এবং সাহসিকতার পরিচয়। তা আমরা প্রায় সকলেই জানি, তাই আমি আর উল্লেখ করছি না। আমি যাব বিদ্যাসাগরের ভাষা এবং তার সাহিত্যের দিকে। তার লেখাগুলি বাংলা সাহিত্য ও ভাষার এক একটি অসামান্য দলিল।
তার প্রথম রচনা বাসুদেব চরিত মহাভারতের ভাগবত পুরাণের কৃষ্ণলীলার উপর এক অতি সুন্দর ছন্দবদ্ধ লেখা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই লেখাটি পরে আর পাওয়া যায়নি। অনেক পরে, তার মৃত্যুর পরেও তার পুত্র নারায়ণচন্দ্র সেটিকে কীটদ্রষ্ট অবস্থাতে আবিষ্কার করে। যাই হোক, যারা বলেন বিদ্যাসাগর নাস্তিক, বামপন্থীরা কথায় কথায় বলেন তাদের দলে টানতে চান, বিদ্যাসাগর নাস্তিক ছিলেন। বিদ্যাসাগরের বাসুদেব চরিত পড়লে জানা যায় যে ভাগবত পুরাণের প্রতি তার কি অমীয় শ্রদ্ধা ছিল। তার প্রতিটি চিঠিতে লেখা থাকতো উপরে হরিয়ম শরণম। তার লেখা বাংলার ইতিহাস নামক গ্রন্থে সিরাজের সিংহাসনে আরোহণ থেকে লর্ড বেন্টিংকের শাসনকাল পর্যন্ত ৭৯ বছরের ইতিহাস ধরা আছে। বইটি মার্শাল সাহেব ইংরাজিতে অনুবাদ করেন এ গাইড টু বেঙ্গল নাম দিয়ে, এবং তৎকালীন শিক্ষা বিভাগের কর্তা ব্যক্তিদের দ্বারা বইটি সমাদৃত হয়েছিল। রামায়ণের উপর তার লেখা গ্রন্থে আমরা উত্তর রামায়ণের সীতার বনবাস পাই, যেটি উচ্চস্তরের শিক্ষায় পাঠ্য বই হিসাবে গ্রহণযোগ্য হয়েছিল। ভ্রান্তিবিলাস, তার অনুবাদমূলক যে গ্রন্থগুলি, তার মধ্যে ভ্রান্তিবিলাস ছিল বিদেশি গ্রন্থের অনুকরণে লিখিত একটি হাস্যরসপূর্ণ নাট্যধর্মী লেখা। মহাকবি কালিদাসের প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা। তিনি কালিদাসের রঘুবংশম, কুমার সম্ভবম, মেঘদূতম সম্পাদনা করেছিলেন এবং অভিজ্ঞান শকুন্তলমের বাংলা অনুবাদ করেছিলেন। পাশ্চাত্য মনীষীদের জীবনী গ্রন্থ নিয়ে লিখেছিলেন জীবনচরিত। শিশুপাঠ্য বাংলা বই তিনি লিখলেন বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা ও আখ্যান মঞ্জুরি, যাতে চরিত্র গঠন, পারিবারিক সম্পর্ক, পিতৃভক্তি, গুরুভক্তি, ভাতৃস্নেহ এবং অপত্য স্নেহের গভীর বিশ্লেষণ লেখা আছে। এগুলি বাংলা সমাজ, বাঙালি চরিত্র গঠনের জন্য ভিতের কাজ করেছিল। আদি ভাষা সংস্কৃত শিক্ষা সহজ করার জন্য তিনি সরলীকরণ করে লিখলেন ব্যাকরণ কৌমুদী ও উপক্রমণিকা। তার আত্মজীবনীমূলক বইটি তার মৃত্যুর পর পুত্র নারায়ণচন্দ্র বিদ্যাসাগর চরিত নামে প্রকাশ করেছিলেন। 1839 সালের 22 এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে 16 মে ল কমিটির কাছ থেকে তিনি পেলেন একটি সংস্থাপত্র, যার মাধ্যমে তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি যথার্থই এই উপাধির যোগ্য ছিলেন। 1857 সালে 24 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে তিনি তার অন্যতম সদস্য তথা ফেলো নির্বাচন হন। এই সমিতির 39 জন সদস্যের মধ্যে মাত্র 6 জন ছিল ভারতীয় এবং বিদ্যাসাগর তাদের মধ্যেও ছিলেন অন্যতম। নারী শিক্ষার বিস্তারের জন্য তিনি মেদিনীপুর, বর্ধমান, নদিয়া ও হুগলি জেলায় 34টি মেট্রোপলিটন স্কুলই শুধু নির্মাণ করেননি, সেই সব স্কুলের বিদ্যা শিক্ষার পদ্ধতি, ছাত্রীদের সম্মানপূর্বকভাবে আসা যাওয়া, বিদ্যা শিক্ষা পদ্ধতি এবং শিক্ষকদের মাইনেপত্র সম্বন্ধে আলাদা আলাদা কমিটিও গঠন করেছিলেন। তিনি ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সাহায্যে বেথুন স্কুল এবং কলেজ নির্মাণ করেন। আমরা সবাই জানি প্রীতিলতা ওয়েদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাস, এই সব যারা স্বাধীনতা আন্দোলনের বীরাঙ্গনা ছিলেন তারা সবাই ছিলেন বেথুন কলেজের ছাত্রী। এছাড়া তিনি তত্ত্ববোধিনী সভা, হিন্দু প্যাট্রিয়েট, এই সব যেগুলি তৎকালীন স্বদেশী আন্দোলনের বাহক ছিল, সেই সব পত্রিকাগুলির সাথে খুব সংশ্লিষ্টভাবে সম্মানজনক পদে তিনি যুক্ত ছিলেন। বাল্যকাল থেকেই তার দয়ালু চরিত্রের প্রমাণ পাওয়া যায়। উচ্চ নীচ, জাতি ধর্ম নির্বিশেষে তাকে দয়ার সাগর নামে অভিহিত করেন। মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সে অনাহারে অতি কষ্টে জীবন নির্বাহ করেছিলেন, তখন তিনি তাকে 1500 টাকা পাঠিয়ে তাকে বাংলায় ফিরে এসে বাংলা সাহিত্য নিয়ে সৃষ্টি করতে উৎসাহ দেন এবং তার ফলে আমরা মেঘনাদ বধ কাব্যের মতন এবং আরো অনেক কাব্য লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তার পুরো শ্রেয় যায় বিদ্যাসাগরেরই উপর।
সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগর তৎকালীন কট্টর হিন্দু সমাজের বিরোধিতা করে 1855 সালে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব বইটিতে পরাশর সংহিতার শ্লোক উদ্ধৃত করে প্রমাণ করে দিলেন বিধবা বিবাহ হিন্দু শাস্ত্রসম্মত ও হিন্দু ধর্মমতে বৈধ। এই বিবাহের ফলে জাত পুত্র পিতার শ্রাদ্ধ এবং সম্পত্তির উত্তরাধিকারী হবেন। এর শুরু ভাষার জন্য সারা জীবন দিয়ে গেলেন বঙ্কিম, রবীন্দ্র, শরৎ, জীবনানন্দ। যে ভাষায় বাঙালির মাথার ভূষণ, সেই রবীন্দ্র যুগেই নজরুল ইসলামের দ্বারা তা হলো ভাষা দূষণে কলুষিত। অজস্র উর্দু শব্দ স্রোতের মতো ঢুকে পড়ল বাঙালির ঘরে। আগে উর্দু ভাষার প্রয়োগ শুধু কিছুমাত্র ধর্মগ্রন্থের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু নজরুলের জনপ্রিয়তায় তা ঢুকে পড়ল বাঙালির অন্দরমহলে। বাঙালির খুনে লাল হলো যে থা ক্লাইভের খঞ্জর। আমরা খুন মানে জানি মার্ডার, কিন্তু এই খুন মানে রক্ত। শুধুমাত্র তার বিদ্রোহী কবিতাই যদি আমরা ধরি, খোদার আসন, মম প্রাণের পেয়ালা ভরা হরদম হ্যায় হরদম, বা আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনের ছাড়া করি না কাহারে করি নিস, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, বা ভয়ে সপ্ত নরক হাসিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া। এমন অজস্র উর্দু শব্দ তার লেখা বিদ্রোহী, কামাল পাশা, সৃষ্টি সুখের উল্লাসে প্রভৃতি আরো বহু বিখ্যাত কবিতাগুলির মধ্য দিয়ে অধিকার করে নিল বাঙালির অজান্তেই, বাঙালির অভিধানে, বাঙালির হৃদয়ে। সেই হলো শুরু। পাকিস্তানের দাবি বা পাকিস্তানের রূপায়ণের সাথে বেড়ে চলল এই ষড়যন্ত্রের তীব্রতা। ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার মূল স্রোতকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অতি সন্তর্পণে। ক্রমবর্ধমান মাদ্রাসাগুলির প্রভাব পড়ছে উত্তর প্রজন্মের উপর তীব্রভাবে। পাশের বাড়ির আমির, আমান, মজিদা, ফাতিমা, তারা ভোরকে বলছে ফজর, জলকে বলছে পানি, খাবারকে বলছে খানা, স্নানকে বলছে গোসল, বন্ধুকে বলছে দোস্ত, এবং তারা নিমন্ত্রণকে বলছে দাওয়াত। যে পারিবারিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য বিদ্যাসাগর লিখলেন আখ্যান মঞ্জুরি, তা আজ দূষণ রসে ভরা। আদর্শ লিপিতে বদলে যাচ্ছে সম্পর্কগুলোর নাম। আম্মা, আপি, ফুফা, আব্বু, চাচা, চাচির মতো শব্দ ইনজেক্ট করে দেওয়া হচ্ছে শিশুদের ব্রেনে। রাস্তাঘাটে নতুন প্রজন্মের মুখে ঘুরে বেড়াচ্ছে অকাত, ফরজ, ফারাক, জেনাব। বাংলাদেশ শিক্ষা একাডেমির হাত ধরে বাংলা অভিধানেও প্রতি বছর ঢুকে পড়ছে এমন প্রচুর শব্দ, এবং সহজভাবে তা জায়গা বানিয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে। এই শব্দগুলোই কি বিদ্যাসাগর চেয়েছিলেন? এরই জন্য কি এই ভাষা তপস্বী সারা জীবন দিয়ে গেছেন? 1856 সালে স্ত্রী শিক্ষাবিদ মেরি কার্পেন্টার ভারতে আসেন। তখন বেথুন বালিকা বিদ্যালয়ে পুরুষ শিক্ষকই মেয়েদের পড়াতেন। লেডি কার্পেন্টার ইচ্ছা প্রকাশ করলেন বিদ্যালয়ের শিক্ষণ শিক্ষিকারা ভার তিনি মহিলাদের হাতে দেবেন। প্রথমে বিদ্যাসাগর তাতে রাজিও হয়ে গেছিলেন, কিন্তু পরে তিনি পিছিয়ে আসেন। কারণ তিনি জানতেন তখনকার সমকালীন সমাজে হিন্দু মহিলা শিক্ষক পাওয়া সম্ভব না। তাহলে শিক্ষিকা হয়ে আসবে ব্রাহ্ম এবং খ্রিস্টান মেয়েরা।
সহজেই তারা প্রভাব বিস্তার করতে পারবে বাংলার সহজ সরল মেয়েদের উপর, এবং তা হিন্দু সমাজে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করবে। এর আগে 1735 সালে মেকলে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ভিত নাড়িয়ে করে আছে ভারতীয় বৌদ্ধিক চিন্তা ও চেতনার। মেকলের নীতি অনুসরণ করে ব্রিটিশরা বুঝিয়ে দিয়েছেন তারা হিন্দু ধর্মের ধর্ম সম্বন্ধীয় পাঠ্যসূচি কোথাও রাখবেন না। শুধু ভাষা দূষণই নয়, বাঙালির চিরাচরিত খাদ্যাভ্যাসেও হাত পড়েছে। কখনো তা হাস্যকর ভাবে, কখনো তা নির্দ্বিধায় উড়িয়ে দেওয়া হচ্ছে পারস্পরিক খাদ্যাভ্যাসের ঐতিহ্য। খুব ছোট্ট একটা উদাহরণ দেই। গুড়, যেখানে উচ্চমানের গুড়ের জন্য বিখ্যাত, সেই জায়গা বা বাংলার রসগোল্লা বা বাংলার মাখা সন্দেশ, যেগুলো বিদেশেও চর্চিত, সেই তার মানে একবার নাজিয়া হোসেনকে পশ্চিমে জিজ্ঞেস করা হলো বাঙালির খাদ্য তালিকায় ডেজার্ট কি থাকে, তা তিনি একদম সপাট উত্তর দিলেন, বাঙালির খাদ্য তালিকায় কোনো ডেজার্ট থাকে না। অদ্ভুত। মিষ্টান্ন প্রিয় বাঙালির খাদ্য তালিকায় মিষ্টি স্থান নেই। সেই বাঙালির খাদ্য তালিকা এগুলি মিথ্যাচার ছাড়া আর কি? এই বাংলার জন্যই কি সারা জীবন দিয়েছেন বাংলা ভাষার রত্নাকর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? এই সর্বংসহ মানুষটির শেষ জীবন কেটেছে অত্যন্ত দুঃখে। বর্তমান কর্মাটারের তিনি কাটাতেন স্বজন থেকে দূরে, ওই গরিব মানুষগুলির মধ্যে, তাদের সাহচর্যে, তাদের চিকিৎসায়, তাদের সেবাতে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। মহান মানুষটির জীবনী বর্ণনা করা আর একটি খটিতে সমুদ্র উঠিয়ে নেওয়া একই কথা। সে চেষ্টাও আমি করব না। আমি শুধু তাকে শ্রদ্ধার্ঘ্য জানাবো আমারই লেখা স্বরচিত একটি কবিতার মাধ্যমে। ঈশ্বর তুমি বর্ণমালার ঝর্ণা ছড়ালে, বিদ্যাসাগরে তুমি, তোমার দয়ায় তোমার সাহসে ধন্য ভারত ভূমি। দেশের প্রথম আধুনিক তুমি, মাইকেল কবি বলে, ঋষির প্রজ্ঞা কর্মে কঠিন, হৃদয় যে স্নেহে দোলে। অজেয় পুরুষ ক্ষমাহীন তুমি, রবি ঠাকুরের ভাষা, শ্রীরাম কৃষ্ণ আকুলে হৃদয়ে তোমার সদনে আসা। বিধবা বিবাহ আইনি করে তুমি প্রাণ বাঁচালে যে কত, তোমারই সাহসে পরিচয় পেল আজকের নারী যত। কার সাহেবকে দিলে যে শিক্ষা অসীম সাহস বলে, তোমার মতন মাতৃভক্ত দেখিনি তো ধরাতলে। কখনো করনি নিজের প্রচার, রোগীর করেছ সেবা, ভাবনি কখনো কিবা জাতি তার দারোয়ান ছিল কেবা। অসীম মমতা পতিতা জনেও তাদের ডেকেছ মা, মহামারী রোগী সেবা করতেও কখনো পিছোতে না। উইলে করে তুমি দান করে দিলে যা কিছু তোমার ছিল, কত অসহায় মেয়েরা তোমার সে কথাও ভুলে গেল। গদ্য কাব্য রচনায় তুমি পথ দেখালে যে মানি, তুমি যে ব্যাপ্ত আমাদের মাঝে অমর তোমার বাণী। স্বাধীনতা পেতে তলোয়ার ধরো এ কথা বলেছ তুমি, আর একবার এসো ফিরে এসো চরণ তোমার চুমি, চরণ তোমার চুমি। 1891 29 জুলাই ভারত তথা বাংলা মায়ের এই কর্মযোগী পরম গতিপ্রাপ্ত হন। বিদ্যাসাগরকে বাঙালি মনে রাখবে এক দৃঢ় চেতা অথচ কোমল হৃদয়ের দয়ার সাগর রূপে। মনে রাখবে সমাজ সংস্কারের এক দীপবর্তিকা জ্বালানোর মনীষী রূপে, শিক্ষার বাতি জ্বালাবার বাতিওয়ালা রূপে। নমস্কার। এতক্ষণ ধরে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন নারী সংহতির অন্যতম কেন্দ্রীয় সহ সভানেত্রী সম্মানিয়া মিতালী মুখার্জি। সিংহ সম পৌরুষ
অটল হিমাদ্রির ন্যায় ব্যক্তিত্ব, চারিত্রিক দৃঢ়তা, মানসিকতায় এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব, বাঙালির জাতীয় চরিত্রের প্রতিভূ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে শ্রদ্ধেয়া মিতালী মুখার্জি হিন্দু সংগতির পক্ষ থেকে আলোচনার মাধ্যমে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন। এবং বিদ্যাসাগর বাংলা ভাষাকে যে গদ্য রূপ দিয়েছেন, যে ভাষা আজকে বিশাল আকার গ্রহণ করেছে, কিন্তু বাংলাদেশি বাংলার অনুপ্রবেশের মাধ্যমে যে ভাষার মাধুর্যতা প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে ক্ষুণ্ণ হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে। যদি আমরা বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, সম্মান জানাতে চাই, তবে বাংলাদেশি বাংলা থেকে পৃথক করে সনাতনী বাংলার প্রতিষ্ঠা চাই, সমহিমায় সমর্যাদায় প্রতিষ্ঠা চাই। এই বিষয়ে এখন আলোকপাত করবেন নারী সংহতির অন্যতম কেন্দ্রীয় সহ সভানেত্রী সম্মানীয়া স্মৃতিলেখা চক্রবর্তী। নমস্কার সকলকে। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। প্রথমে বলি যে বিদ্যাসাগর যখন বাংলা ভাষার বর্ণমালা সংস্কার করেন, বিদ্যাসাগর যখন বাংলা গদ্যে নতুন ধারা প্রচলন করেন, তখন তিনি কল্পনাও করতে পারেননি যে তার মৃত্যুর 150 বছরের মধ্যে বাঙালি জাতি তার ভাষা এবং জাতিসত্তার দখল হারাবে এমন একটা গোষ্ঠীর কাছে যারা 50-60 বছর আগে মুসলমানি বাংলা নামে একটি নতুন বাংলা ভাষার প্রচলন করতে চেয়েছিল। তো ভাষা দখলের সেটা ছিল প্রথম ধাপ। প্রথম ধাপে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে সুফি সাধকদের দিয়ে বাংলা ভাষাতে বহু শব্দ অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হয়। সুফি সাধকরা যখন বাংলাতে আসেন, সেটা বাংলা ভাষা আরবীকরণের প্রথম ধাপ। তো সেই প্রথম ধাপটাকে কিন্তু বাঙালি জাতি খুব ভালোভাবে প্রতিরোধ করেছিল ভাষা দিয়েই। যেমন ধরুন, আমরা যদি দেখি আরবি ভাষাতে ফাজিল, আলিম, ফাজিল, ফাজিল একটা ডিগ্রি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো ফাজিল একটা ডিগ্রি, এর অর্থ হচ্ছে একজন বিদ্বান মানুষ। কিন্তু বাঙালি জাতি এই আরবি শব্দটাকে, অর্থটাকে সম্পূর্ণ উল্টে দিল। বাংলা ভাষায় ফাজিল মানে ঠাট্টা, অর্থাৎ আরবি ভাষায় যেটা শিক্ষিত, বাঙালি সেই শিক্ষিত আরবি ভাষায় শিক্ষিত হওয়াটাকে বাঙালি একটা ঠাট্টা বলে মনে করলো, মানে ওটা শিক্ষিতই না। আবার ধরুন আরো একটি শব্দ আমি দেখাই, আরবি ফার্সিতে বুজুর্গ। বুজুর্গ কথাটার মানে একজন বয়স্ক মানুষ, একজন সম্মানীয় ব্যক্তি, কিন্তু বাংলাতে ওই একই শব্দটাকে বাঙালি বেঁকিয়ে দিল, বুজুর্গকে বাঙালি বানালো বুজরুক। বুজরুক কথার অর্থ একজন ঠগ, একজন জোচ্চোর। অর্থাৎ আরবি পার্সিদের কাছে যে বুজুর্গ, বাংলার সুফি সাধকদের কাছে বুজুর্গ যে সম্মানীয় একটা শব্দ, বাঙালি তাকে বলল ঠগ এবং জোচ্চোর। এইভাবে বাংলা ভাষার আরবীকরণের প্রথম ধাপ, যেটা সুফি সাধকদের দিয়ে তৈরি হয়েছিল, সেটা কিন্তু বাঙালি ভাষা দিয়েই খুব সফলভাবে প্রতিরোধ করেছিল। এবং তার পরের ধাপে আসে আমাদের ইংরেজি শিক্ষিত, মানে ইংরেজরা আসার পর দ্বিতীয় ধাপের আরবীকরণ শুরু হয়, এবং সেটার পুরোভাগে ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি তার কবিতা এবং গদ্যে অসংখ্য আরবি পার্সি শব্দ ঢুকিয়েছেন। যথেচ্ছভাবে তিনি বাংলা ভাষাকে রীতিমতো মানে নির্যাতন করেছেন আরবি পার্সি শব্দ দিয়ে, এবং এটার বিরুদ্ধে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও গর্জে উঠেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলা ভাষাতে যদি কেউ বাংলা ভাষাকে বাংলা ভাষা হিসেবে গ্রহণ করতে না পারে, সেই হিসাবে কথা বলতে না পারে, তাহলে সে বাংলা ভাষা ছেড়ে দিয়ে নির্দ্বিধায় অন্য ভাষা গ্রহণ করুক। কিন্তু বাংলা ভাষার মধ্যে জোর করে আরবি পার্সি শব্দ ঢোকানো, এটা রবীন্দ্রনাথ মানে প্রচন্ডভাবে বিরোধী ছিলেন। এটা ছিল বাংলা ভাষা আরবীকরণের দ্বিতীয় ধাপ।
বাংলা ভাষা আরবীকরণের তৃতীয় ধাপ শুরু হয় পাকিস্তান আমলে, মানে পূর্ব পাকিস্তান গঠিত হওয়ার পর। পূর্ব পাকিস্তান হওয়ার পর মানে পাকিস্তান সরকারের নেতৃত্বে বাংলা ভাষা রীতিমতো খোঁজা করা শুরু হয়। বাংলা ভাষাতে অন্তত পক্ষে 25 থেকে 30% আরবি পার্সি শব্দ ঢোকানো হয় বাংলা ভাষার মুসলমানীকরণের জন্য। বাংলা ভাষা পাকিস্তানি শাসকরা মনে করতেন যে বাংলা ভাষা হিন্দুর ভাষা, এবং সত্যি কথা বলতে কি কথাটা একদমই ঠিক। বাংলা ভাষার শিকড়, বাংলা ভাষা যে উৎপত্তি সেটা পুরোটাই হিন্দুয়ানি, এবং বাংলা ভাষার পরতে পরতে যে হিন্দুয়ানি ছড়িয়ে রয়েছে সেটা যে কেউ বাংলায় কথা বললেই বুঝতে পারবে। যেমন ধরুন লক্ষ্মী মেয়ে, বাংলা ভাষায় কিন্তু ফাতিমা মেয়ে বা খাদিজা মেয়ে বলা হয় না, লক্ষ্মী মেয়েই বলা হয়। আবার ধরুন আমরা বলি যে যাকে বলে শক্তি সাধনা, হ্যাঁ, তো বাংলা ভাষার পরতে পরতে যে হিন্দুয়ানি ছড়িয়ে রয়েছে সেটা বাংলা ভাষায় কথা বললেই বোঝা যায়, এবং সম্ভবত সেই কারণেই পাকিস্তান শাসকেরা বাংলা ভাষাকে হিন্দুয়ানি বলে মনে করতেন, এবং বাংলা ভাষাটাকে মানে পাকিস্তানি শাসকেরা শুদ্ধ করার জন্য তারা কি করলেন, তারা সেই ভাষার মধ্যে 25 থেকে 30% আরবি ফার্সি শব্দ ঢোকালেন। এবং চতুর্থ ধাপে, বাংলা ভাষা আরবীকরণের চতুর্থ ধাপে পূর্ব পাকিস্তান যখন বাংলাদেশ হলো, তারা কিন্তু ওই জিনিসটাকেই বজায় রাখলেন। হ্যাঁ, বজায় রাখলেন কারণ তাদের মনে হয়েছিল যে এটা তাদের কি বলবো, মানে এটা তাদের পরিচিতি বা জাতিসত্তার সাথে ভালোভাবে যায়। তো এবারে আমরা এখন এই মুহূর্তে 2020 সালে আমরা দাঁড়িয়ে আছি বাংলা ভাষা আরবীকরণের পঞ্চম ধাপে। এতদিন অবধি যা আমরা দেখে এসেছি সেটা মোটামুটি পূর্ব পাকিস্তান, যার এখন নতুন নাম বাংলাদেশ, তার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবারে বাংলা ভাষা আরবীকরণের পঞ্চম ধাপে ওই একই জিনিস আমরা পশ্চিমবঙ্গে লক্ষ্য করছি। পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে বহু নতুন নতুন শব্দ এসেছে, যেমন আকাশি রং, সেটাকে এখন বলা হচ্ছে আসমানি। আবার আর একটা নতুন রং, সেই রংটা যে আসলে কি রং সেটা মানে আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারি না, সেটা হচ্ছে ফিরোজা। হ্যাঁ, এই একইভাবে এখন বলা হচ্ছে যে রামধনু, রামধনু শব্দটাকে পাল্টে করা হয়েছে রংধনু। কেন রংধনু করা হয়েছে? কারণ বাংলাদেশে ওইটি করা হয়েছে, এবং পশ্চিমবঙ্গের যারা বাংলা একাডেমি বা যারা শাসক শ্রেণী তারা মনে করেছেন যে বাংলাদেশে বাংলা যেমন ভাবে চলবে পশ্চিমবঙ্গের বাংলাকেও তেমন ভাবেই চলতে হবে। এটার একটা মারাত্মক কুফল হচ্ছে এই যে ভাষাটাকে আমরা এক রেখে দিয়েছি, পশ্চিমবঙ্গের বাংলা এবং বাংলাদেশের বাংলা, এই যে দুটোকে এক রাখা হয়েছে, এর ফলে শুধু যে আরবি পার্সি দূষণ এসে পড়ছে তাই নয়, আরো অনেক কিছু হচ্ছে। যেমন সাংস্কৃতিক জগতে আমরা যদি দেখি এটার কি পরিমাণ প্রভাব পড়ছে, সেটা হচ্ছে যেহেতু মনে ধরেই নেওয়া হচ্ছে যে দুটো ভাষা একই, যেহেতু দুটো ভাষার নামই বাংলা, সেহেতু এই যেমন ধরুন আমাদের দেশের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, যেমন মিরাক্কেল, সেখানে বাংলাদেশি পারফর্মাররা এসে তারা ভাড়ামো করতেই পারেন, কারণ দুজনের ভাষাই বাংলা, এপারেও যে বাংলা ওপারেও সেই বাংলা। এবং এই ধরনের কথাবার্তা দিয়ে পশ্চিমবঙ্গের বাঙালির মাথাটিকে একেবারে মানে গুলিয়ে খাওয়া হচ্ছে। এবং পশ্চিমবঙ্গে অত্যন্ত ধুরন্ধর একটি বাংলা নামধারী সংগঠন, তারা যেটা করছেন সেটা হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গের বাঙালিকে তারা বাংলাদেশের বাংলা ভাষীদের দাস বানাতে চাইছেন। যেমন বাংলাদেশের কোনো একজন মহিলা, তার নামটা এখন মনে পড়ছে না, তো সেই মহিলাকে তারা বাঙালির জাতীয় নারী বা মানে বাঙালির প্রধান নারী চরিত্র এরকম একটি বানিয়ে তারা মানে এখানকার বাঙালিকে উদ্বুদ্ধ করছেন যে তাদের সেই বাংলাদেশের নারীকে মানে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। তারা বাংলাদেশের ভাষা দিবস পালন করছেন পশ্চিমবঙ্গে বসে, এবং বাংলাদেশের ভাষা দিবসে উচ্চারিত হচ্ছে শুধু রফিক সালাম বরকত জব্বারের নাম। বাংলাদেশের যে ভাষার মানে মর্যাদা আদায় করতে 32 লাখ যারা প্রাণ দিয়েছেন, সেই 32 লাখ বীরাত্মাদের মধ্যে 26 থেকে 27 লাখ যে বাঙালি, অর্থাৎ বাঙালি হিন্দু, সেই কথাটা কিন্তু সযত্নে চেপে যাওয়া হচ্ছে। বাংলাদেশের ভাষা আন্দোলনে প্রাণ দিল বাঙালি হিন্দু, অথচ স্বাধীনতা পেল বাংলা ভাষীর দল। তো এই যে ভাষা নিয়ে যে বিশ্বাসঘাতকতা, এটার আরো একটা দিক আছে। সেই দিকটা হলো
যেহেতু বাংলাদেশ একটি রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে, সেই কারণে তারা বাংলা ভাষাটাকে সম্পূর্ণ দখল করার চেষ্টা করছে। এবং আজকে আপনারা যদি দেখেন যে সমস্ত আন্তর্জাতিক মিডিয়া সংগঠনগুলো যেগুলো, যেমন ধরুন বিবিসি বাংলা, ডয়েচে ভেলে বাংলা, ভয়েস অফ আমেরিকা বাংলা, এই সমস্ত মিডিয়া সংগঠনের যে বাংলা বিভাগ রয়েছে, সেই বিভাগের সম্পূর্ণ দখল, প্রায় 90 থেকে 95% দখল কিন্তু বাংলাদেশের বাংলা ভাষীদের হাতে। সেখানে পশ্চিমবঙ্গের বাঙালিরা চাকরি পায় না, কিন্তু সবাই জানে যে এদের বাংলা বিভাগ আছে এবং সেই বাংলা বিভাগ রমরম করে চলছে। অথচ সেখানে যে মানে পশ্চিমবঙ্গের বাঙালি, যারা আসল বাঙালি, যাদের থেকে বাংলা ভাষার উৎপত্তি, যারা বাঙালির সাংস্কৃতিক মানে ইতিহাসের উত্তরাধিকারী, তারা সেখানে কাজ পাচ্ছে না। বিবিসি বাংলা আছে, ভয়েস অফ আমেরিকা বাংলা আছে, তো এটা একমাত্র জায়গা নয়। কিন্তু এছাড়াও আপনার সিরিয়ালের যে বাংলা ডাবিং হচ্ছে, আন্তর্জাতিক সিনেমা সিরিয়ালগুলোর যে বাংলা ডাবিং হচ্ছে, আমরা দেখছি অনলাইনে গিয়ে যে সেই সমস্ত বাংলা ডাবিং, বাংলা সাবটাইটেলের পাশে বাংলাদেশের ম্যাপ দেওয়া। বাংলা একটি ইন্দো আরিয়ান ভাষা, অর্থাৎ এই ভাষাটার উৎপত্তি অবিভক্ত ভারতে, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে বাংলা এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য অবিচ্ছিন্নভাবে যুক্ত। সেই কথাটাকে ভুলিয়ে দিয়ে একটা বিজাতীয় দেশ, যেই দেশটার কোনো ইতিহাস নেই 71-এর আগে, যেই দেশটার কোনো সাংস্কৃতিক ঐতিহ্য নেই নিজস্ব, যারা বখতিয়ার খিলজির মতো একটি আরবি দস্যুকে নিজেদের পিতৃপুরুষ মনে করে, সেই দেশটির সাথে বাংলা ভাষার ঐতিহ্যকে জড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা শুধুমাত্র যে মানে বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাচ্ছে না তা নয়, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যটাও অবহেলিত হচ্ছে। তো এই সমস্ত কিছু আমরা এড়াতে পারি। এই সমস্ত কিছু এড়ানোর একটা খুব সুন্দর উপায় হচ্ছে যদি আমরা ভাষাটাকে ভাগ করে ফেলি। 1947-এ আমরা মাটি ভাগ করেছি, কিন্তু আমরা আমাদের কাজটা অসমাপ্ত রেখেছি। আমাদের ভাষাটার দখল আমাদের নেওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি। আমরা যদি ভাষার দখল ফিরে পাই তাহলে আমরা কি কি পাবো? আমরা যদি ভাষার দখল ফিরে পাই তাহলে প্রথমত এপারেও যে বাংলা, ওপারেও সেই বাংলা, এই ন্যাকামো দিয়ে বাঙালিদেরকে সাংস্কৃতিক ভাবে ব্ল্যাকমেল করা, এটা বন্ধ হবে। দ্বিতীয়ত, আমরা নিজস্ব এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনে আমরা নিজেদের আলাদা বাংলা ভাষার একটি বিভাগ তৈরি করতে পারবো। বিবিসিতে আমাদের ভারতের বাংলা বা সনাতনী বাংলার যে বিভাগ হবে, সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের এবং ভারতের বাঙালিরা চাকরি পাবে। ভয়েস অফ আমেরিকার যে সনাতনী বাংলা বিভাগ তৈরি হবে, সেখানে শুধু আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে। যেখানে বিদেশি হলিউডি সিনেমার যখন বাংলা সাবটাইটেল তৈরি হবে, তখন দুরকম বাংলায় সাবটাইটেল তৈরি হবে। একটা বাংলাদেশের বাংলা, যেটা 71 সালে তৈরি হয়েছে, আর একটা হচ্ছে আমাদের সনাতনী বাংলা, যে বাংলাটা 5000 বছর ধরে আছে। তো সেখানে আমাদের কাজের সুযোগও একই সাথে কিন্তু বহুগুণ বাড়বে। এইটা আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমাদের রাজ্যে এবং আমাদের দেশে লাখো লাখো ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আন্দামান এবং ঝাড়খণ্ডে বাংলায় অনার্স পড়ে পাশ করে বসে আছে, কিন্তু তারা কাজ পায় না। তারা কোথায় কাজ পাবে? তারা এইসব জায়গায় কাজ পাবে। যদি আমাদের নিজস্ব বাংলা তৈরি হয় এবং আমরা এই প্রত্যেকটা আন্তর্জাতিক সংগঠনকে চাপ দিতে পারি যে আমাদের বাংলাতে একটি বিভাগ করার জন্য, সেখানে শুধুমাত্র আমাদের ছেলেরা চাকরি পাবে। এবং তার সাথে সাথে সব থেকে যেটা জরুরি বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ভাষা নিয়ে আমাদেরকে যে এক ভাষার নামে আমাদেরকে যে ব্ল্যাকমেল করা, সেটা বন্ধ হবে। এটা বন্ধ হওয়াটা ভীষণ জরুরি। কেন? কারণ আমাদের ছেলেমেয়েরা মানে মানসিকভাবে নুয়ে যাচ্ছে। তারা নিজেদেরকে মানে তাদেরকে শেখানো হচ্ছে যে তারা বাংলাদেশিদের থেকে নিচু, কারণ বাংলাদেশিরা ভাষার জন্য লড়াই করেছে। আসল কথাটা বলা হচ্ছে না, বাংলাদেশে ভাষার জন্য কারা লড়াই করেছে। এই 32 লাখ বিরাট্টা, তার মধ্যে তো 26 থেকে 27 লাখ ছিল বাঙালি হিন্দু। লড়াই আমরা করেছি, ফল ওরা পাচ্ছে। কষ্ট আমরা ভোগ করেছি, লাভ ওরা নিচ্ছে। তো এই জিনিসটা, গর্ব, নিজের জাতির, নিজের ভাষার উপর গর্ব, এই গর্ব না এলে কিন্তু আমরা আমাদের মাটিকে ধরে রাখতে পারবো না। তো আমাদের জন্য এটা ভীষণ ভাবে উল্লেখযোগ্য যে আমরা ভাষাটাকে আলাদা করি। এবং এটা কোনো নতুন দাবি নয়। এই দাবিটা 100-150 বছর আগেই উঠেছিল। মুসলমানি বাংলা নামে একটি
আলাদা বাংলা বানিয়ে তাকে সনাতনী বাংলা থেকে আলাদা করা, সেই সময়ে যদি এই কাজটি হয়ে যেত তাহলে হয়তো আজকে আমাদের এই এত আলাপ আলোচনা করার দরকার হতো না। তো দাবি যখন উঠেইছে তখন আরো একটি বিষয়ে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে বাংলার যে সাইন ল্যাঙ্গুয়েজ হয়, অর্থাৎ যারা স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না এবং ইঙ্গিত ইশারাতে কথা বলেন, তো সেই ইঙ্গিত ইশারাতে বাংলা বলা সেটারও কিন্তু দুরকম আছে। বেঙ্গলি সাইন ল্যাঙ্গুয়েজ একটা আছে বাংলাদেশে এবং বেঙ্গলি সাইন ল্যাঙ্গুয়েজ একটি আছে ভারতে। অতএব বাংলা কিন্তু ভাগ সাইন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অন্তত হয়েই গেছে, তাহলে যে কথ্য ভাষা, যে লেখ্য ভাষা, সেটা ভাগ হবে না কেন? মাটির ভাগ যখন 47-এ হয়ে গেছে, আমাদের এখন কর্তব্য সেই ভাগটা সম্পূর্ণ করা এবং ভাষাটাকে আলাদা করা, বাংলা ভাষী এবং বাঙালির পার্থক্য স্পষ্ট করা বাঙালির ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। এবং এটা যদি আমরা করতে পারি, এটা আজকের লড়াই, এটা যদি আমরা করতে পারি তাহলে বিদ্যাসাগর বর্ণমালা সংস্কার করে যে কাজটি করেছেন, আমরা তার ঠিক পরের ধাপের কাজটি সম্পূর্ণ করে ফেলবো এবং সেটাই হবে আমাদের দেওয়া, আমাদের প্রজন্মের দেওয়া বিদ্যাসাগরকে সঠিক শ্রদ্ধার। সকলে ভালো থাকবেন। আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। বিদ্যাসাগরের বাংলা কিভাবে ধীরে ধীরে হাইজ্যাক হয়ে গেছে বাংলাভাষী মুসলমানদের দ্বারা, কিভাবে ক্রমবিবর্তন বা পরিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে ওরা আমাদের সনাতনী বঙ্গের সনাতনী বাংলা ভাষা আইডেন্টিটিকে হাইজ্যাক করে নিয়েছে, তার একটা সুন্দর বিশ্লেষণ রাখলেন নারী সংগতির অন্যতম কেন্দ্রীয় সহসভানেত্রী সম্মানীয়া স্মৃতিলেখা চক্রবর্তী। কয়েকদিন আগে 2004-এ বিবিসি বাংলার ভোটিং হয়েছিল 1000 বছরের সেরা বাঙালি কে। সবাই শুনলে অবাক হয়ে যাবেন, 1 নম্বর স্থান মুজিবুর রহমানের। আর আজকে যার জন্মদিবস, 200 বছর আগে যে মহামানব জন্মগ্রহণ করেছিলেন, আমরা যাকে মনে করি বাঙালির জাতীয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভু, সে বিদ্যাসাগরের স্থান 9 নম্বরে। বিদ্যাসাগরের চেয়ে মুজিবুর রহমান কমপক্ষে 7 গুণ বেশি ভোট পেয়েছে। কেন? কারণ বিবিসি বাংলার 1,20,00,000 শ্রোতার মধ্যে অধিকাংশই হচ্ছে বাংলাভাষী মুসলমান, ওরা বাঙালি না। এবং তারা শুধু বিদ্যাসাগরের বাংলা ভাষাকে নয়, বাঙালি জাতির আইডেন্টিটিকেও আমাদের ভাষার অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়ে গেছে। এবং এই বাংলাদেশি বাংলা থেকে যে কথা স্মৃতিলেখা চক্রবর্তী খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, প্রসঙ্গ ধরেই বলছি, বাংলাদেশি বাংলা থেকে সনাতনী বাংলাকে পৃথক করা, তাকে সমর্যাদায় প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে হিন্দু সংগতি কাজ করছে। হিন্দু সংগতি গোটা সমাজকে সে কাজে অংশ নিতে আবেদন করছে এবং এই বিষয়ে এখন আলোকপাত করবেন হিন্দু সংগতির অন্যতম কেন্দ্রীয় সহসভাপতি সম্মানীয় দেব চ্যাটার্জি মাস। সবাইকে নমস্কার। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। মিতালিদি বিদ্যাসাগরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার লড়াই সংগ্রাম, বাংলা ভাষা নিয়ে তার আবেগ, তার কাজ বলেছেন। স্মৃতিলেখা বাংলা ভাষার উপর আরবি আগ্রাসন নিয়ে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ ব্যাখ্যা করেছে। আমি চেষ্টা করব আমার বক্তব্যে যেন রিপিটেশন কম থাকে। আজকে আলোচনার শীর্ষক কি? বাংলাদেশি ভাষা পৃথক করো, সনাতনী বাংলা রক্ষা করো। এবং বিদ্যাসাগরের জন্মদিনে এই আলোচনা কেন? আসলে শুধু বিদ্যাসাগর কেন, রবীন্দ্রনাথ, বঙ্কিম, স্বামীজি, শরৎচন্দ্র সবার জন্মদিনে এই আলোচনা প্রাসঙ্গিক। যার প্রথম অনুবাদ বাসুদেব চরিত, যিনি বর্ণ পরিচয় স্রষ্টা, যিনি অভিজ্ঞান শকুন্তলমের অনুবাদক, যিনি মৃত্যু গীতা পড়তে বলে গেছেন, তার জন্মদিনে সনাতনী ধ্রুপদী বাংলা রক্ষার আলোচনা হবে না তো কার জন্মদিনে হবে?
কমিউনিস্ট কালচার এটা নিয়ে ব্যঙ্গ করেছে বিভিন্ন জায়গায়, আমরা দেখেছি। আমাদের এই আজকের আলোচনা সবাই নিয়েও কোথাও কোথাও তীর্যক আলোচনা হয়েছে। তারা বলছে যে ভাষার তো একটা সহজাত বিবর্তন আছে, 100, 200, 300, 400 বছরে প্রচুর ভাষা, সেখানে বিভিন্ন ভাষা এসে ঢোকে বেরোয়। এটা নিয়ে এইসব আলোচনা করে এইসব বিভেদ ফিভেদের ব্যাপারগুলো করছে হিন্দু সংগতির যেন কাজই এই। আসলে ব্যাপারটা গুলিয়ে দেওয়ার চেষ্টা কমিউনিস্টরা জন্মলগ্ন থেকে করে আসছে। সারা পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকদের মধ্যে এদেরকে ফেলা যায়। ভাষার সহজাত বিবর্তন আর ভাষা আগ্রাসন এক জিনিস নয়। ভাষা, বাংলা, সনাতনী, ধ্রুপদী বাংলা ভাষার উপর গত 200-300 বছর ধরে ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে, যেটার কিছুটা ব্যাখ্যা স্মৃতিলেখা দিয়েছে, আমি ওর বিশদে যাব না, যেটা হয়েছে সেটাকে ভাষার সহজাত বিবর্তন নয়, সেটাকে ভাষা আগ্রাসন বলা হয়। সুফি আগ্রাসন আমরা ফেস করেছি, কিছুটা আমরা রেজিস্ট করেছি। পরবর্তী ক্ষেত্রে ইংরেজদের সহায়তায় আবার আগ্রাসন হয়েছে, ইতিহাসের বিভিন্ন ধাপে হয়েছে, এবং একটা সময় সেটাকে যেন আর রেজিস্টই করা যায়নি। আলটিমেটলি বাংলা ভাগই হয়ে গেছে। অবশ্যই পন্থ বা রিলিজিয়নের ভিত্তিতে হয়েছে, কিন্তু ভাষাও সেখানে একটা ভূমিকা পালন করেছিল। ভাষা আগ্রাসনের একটা প্রামাণ্য নজির 2015 সালে ঢাকা বাংলা একাডেমি থেকে প্রকাশিত মোহাম্মদ হারুন রশিদের সংকলিত বাংলা ভাষায় আরবি, ফার্সি ও উর্দু শব্দের অভিধান, এই বইটা থেকে বোঝা যায়। প্রায় 9000 বা তারও বেশি শব্দ এই অভিধানে রয়েছে। ভাষা আগ্রাসন নিয়ে তো রবীন্দ্রনাথ কি বলেছে স্মৃতিলেখা বলেছে, তাও আমি একবার রিপিট করবো এই ছোট্ট জায়গাটা। 1339 সালে ভাদ্র মাসের প্রবাসী পত্রিকায় উনি লিখেছিলেন যে আজকের বাংলা ভাষা যদি বাঙালি মুসলমানদের ভাব সুস্পষ্ট রূপে ও সহজভাবে প্রকাশ করতে অক্ষম হয়, তবে তারা বাংলা পরিত্যাগ করে উর্দু গ্রহণ করতে পারেন। একদম পরিষ্কার তত্ত্বহীন ভাষায় রবীন্দ্রনাথ বলেছেন। সেটা বাঙালি জাতির পক্ষে যতই দুঃখকর হোক না, বাংলা ভাষার মূল স্বরূপকে দুর্ব্যবহারের দ্বারা নিপীড়িত করলে সেটা আরো বেশি শোচনীয় হবে। তো কমিউনিস্টরা এসব বিশ্বাস করে না, তারা রবীন্দ্রনাথকে বিশ্বাস করতো না। বুর্জোয়া কবি বলতো এখন সবাইকেই ধরছে, স্বামীজিকে ধরছে, রবীন্দ্রনাথকে ধরছে। তো এদের কথায় কান না দেওয়াই ভালো। কিন্তু আমরা খুব কঠিন এবং খুব জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। জাতি হিসাবে সনাতনী বাঙালির উপর যে পরিমাণ অত্যাচার হয়েছে, যে পরিমাণ জেনোসাইড হয়েছে, গত 700-750 বছরের ইতিহাস, সে ভয়ঙ্কর ইতিহাস। তারপরেও আমরা যারা সনাতনী বাঙালি গর্ভে জন্ম নিয়েছি, তাদের কোনো একটা প্রজন্ম ঘুরে দাঁড়িয়ে এ প্রশ্ন ছুড়বে, এবং তারা ছুটছে যে এর জবাব চাই। এই দীর্ঘ অন্যায়, এই দীর্ঘ উৎপীড়ন, এই দীর্ঘ আগ্রাসন, এর জবাব দিতে হবে। তো এই জন্য ব্যতিক্রমী সনাতনী বাঙালির আওয়াজ, যে আওয়াজ আজকের বিষয়, যে আরবি বাংলা নয়, সনাতনী ধ্রুপদী বাংলাকে রক্ষা করো। তার জন্য যা যা করার আমরা ধাপে ধাপে করব, এবং সরকারের উপরও চাপ সৃষ্টি করতে হবে। আমাদের চিন্তা শুধু বাংলাদেশে বাংলা ভাষার উপর আরবি, ফার্সি, উর্দুর আগ্রাসন নয়। এই চিন্তা আরো বেশি ব্যাপক হয়েছে, কারণ এপার বাংলায় এর একটা স্পিল ওভার এফেক্ট আমরা গত 10 বছরে লক্ষ্য করেছি। যদিও শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির ছেলেমেয়েরা এখন আর মধ্যশিক্ষা পর্ষদ, নিম্ন প্রাথমিক শিক্ষা পর্ষদের বই পড়েন না, কিন্তু পড়লে তারা দেখতে পাবে যে কিভাবে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের বইতে ধীরে ধীরে
এই ভাষা আগ্রাসন আবার দেখা যাচ্ছে। ক্লাস 3-4 এর ছেলেদের অঙ্ক করতে দেওয়া হচ্ছে এই উদাহরণ দিয়ে যে রহিম বাজার থেকে 5 কিলো গোস্ত কিনে আনলো, এত টাকা দিয়ে 10 জন ভাগ করে খেলো, তাহলে খুব খুব অদ্ভুত এবং খুব জটিল এবং অথচ খুব সহজভাবেই যেন এই ভাষা আগ্রাসন গুলো চালানো হচ্ছে। আপনারা দেখবেন wordpress.com এ বোধহয় সমস্ত পশ্চিমবঙ্গের নিম্ন এবং এই প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদের বই পাওয়া যায়, সেগুলো আপনারা ডাউনলোড করে পড়বেন, এগুলো পড়া উচিত। সেখানে ছত্রে ছত্রে একটা যদি পূজা নাম থাকে তো 5টা রহিম বা খাদিজা বা এই ধরনের নাম ভর্তি করে, একদম পাতায় পাতায় ভর্তি। যে নাম বাঙালি নাম নয় সে নামের এত ব্যবহার কেন? ভাষার বিশুদ্ধতা বজায় রাখতে গেলে এ ব্যাপারে আমাদের সজাগ হতেই হবে। কাজেই আমাদের নজর অবশ্যই থাকবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্য শিক্ষা পর্ষদের বইতে, এবং এই নিয়ে আমাদের একটা সঠিক আন্দোলনের পথ কিভাবে বের করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। দরকার হলে সহযোগী সমমনস্ক সংগঠনের সাথে হাত মিলিয়েও এ কাজ আমাদের করতেই হবে। কারণ পশ্চিমবঙ্গ ভাগ হয়েছিল বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসাবে। তার স্বকীয়তা, তার বিশুদ্ধতা বজায় না রাখতে পারলে বাঙালি হিন্দুর মাটি সারা পৃথিবীর বুকে আর কোথাও নেই। এখানে আমি আরেকটা অ্যাডিশনাল পার্ট যোগ করব, যেটা সরাসরি আজকের আলোচনা না হলেও যুক্ত, অনেকটাই যুক্ত। সেটা হচ্ছে যে এই যে বাম জেহাদি নেক্সাস, এটাও কিন্তু ভাষা জেহাদের সঙ্গে খুব গভীরভাবে যুক্ত। আমরা বামপন্থার যে ভাষা জেহাদ, সেটার ব্যাপারেও কিন্তু খুব সজাগ থাকতে হবে। বুর্জোয়া প্রলেতারিয়েতের মতো শব্দগুলো বা সেকুলারিজম বা লেফটিস্ট রাইটিস্টের মতো যে শব্দ, এই শব্দগুলো একদম প্রচন্ড বিষধর শব্দ বলে আমি মনে করি। এই শব্দ ব্যবহার থেকেও আমাদের খুব সজাগ থাকতে হবে। আমার মনে আছে আমি একটা বক্তব্য শুনছিলাম মাকারান পরানজাপের, উনি ভারতীয় বিচার মঞ্চের একটা আলোচনা সভায় বলেছিলেন যে সেকুলারিজমের প্রতিশব্দ কি? প্রতিশব্দ কোনো ভারতীয় প্রতিশব্দের হয় না, খুব বেশি হলে আমি এর প্রতিশব্দ হিসাবে বেইমানি শব্দটাকে ইউজ করতে পারি। বেইমানি মাকারান পরানজাবের মতো লোক বলছেন এবং সঠিকভাবেই বলেছেন। আমরা যেন কোনোভাবেই সেকুলারিজমের প্রতিশব্দ হিসাবে ধর্ম নিরপেক্ষ শব্দ ব্যবহার না করি। ভাষার বিশুদ্ধতা এতেও নষ্ট হয়। ধর্ম, আমি অনেক সনাতনী হিন্দুকে বলতে শুনেছি যে আমরা কমিউনাল নই, আমরা ধর্ম নিরপেক্ষ, ওরাই কমিউনাল। না, ধর্ম নিরপেক্ষ নয়, আমরা ধর্ম সাপেক্ষ দেশ। এগুলোকে মাথায় রাখতে হবে। সেই যেভাবে সেকুলারিজমকে বেইমানি দিয়ে প্রতিশব্দ দিয়েছেন মাকারান পরানজাবে, সেইভাবে বামপন্থা বা বামপন্থী এই শব্দগুলোকে আমরা বর্জন করতে হবে। বামপন্থা না বলে আপনি ঠকবাজ বলুন না, ধান্দাবাজ বলুন। আপনি যখনই বলছেন যে বামপন্থীদের সাথে লড়তে হবে, তখন আপনি তাদের ট্র্যাপেই পড়েন। কারণ আপনারা অটোমেটিক তারা আপনাকে ডানপন্থী প্রতিপন্ন করে, আপনি না চাইলেও করে, বা আপনি অটোমেটিক সেটা হয়ে যান। তো ডান বামের চক্করটা কি, ডান বামটা কি ব্যাপার আমি জীবনে বুঝলাম না। ফরাসি পার্লামেন্টে ওখানে কে ডান দিকে বসতো বাঁ দিকে বসতো সেই নিয়ে আমাদের দেশের বামপন্থা ডানপন্থা এটা এত জলভাত করে ফেলেছে। এগুলো সম্পূর্ণভাবে বিদেশি শব্দ এবং এই শব্দ আমাদের সমাজের ক্ষতি করেছে। তো আমাদের সাবধান থাকতে হবে। প্রলেতারিয়েত শব্দগুলো খুব ব্যবহার হতো, আমাদের স্টুডেন্ট লাইফে দেখেছি, খুব কেতা করে বলতো। আজকের দিনেও এরকম লাখপতি কোটিপতি প্রলেতারিয়েতরা আনন্দবাজার চালায়, এই সময় চালায়, আরো বিভিন্ন সংবাদ মাধ্যম চালায়, বৈদ্যুতিন মাধ্যমও তারা চালাচ্ছে। যখন চৈতন্যদেব প্রান্তিক সনাতনীদের দিক নির্দেশ, জাগরণের নির্দেশ দেন, সেগুলো আমাদের গায়ে লাগে না। স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষের শূদ্র জাগরণের কথা বলেন,
সেগুলো আমাদের পছন্দ হয় না। প্রলেতারিয়েত বললে আমি বড় কেতা একটা দারুণ একটা, এগুলো কিন্তু ভাষা জেহাদের অঙ্গ। এই শব্দগুলো বর্জন করতে হবে। এই শব্দ আমাদের সমাজের শির দ্বারা মেরুদণ্ডের ব্যাপক ক্ষতি করেছে। কাজে আমরা যেরম ভাবে এই অংশটা আমি আজকের দিন এই জন্যই তুললাম যে এদের মধ্যে একটা গভীর নেক্সাস কাজ করে। এই সোকল্ড কামপন্থী বা কমিউনিস্টদের সাহায্য ছাড়া এই ভাষা জেহাদ যেটা বাংলাদেশ থেকে স্পিলওভার করে পশ্চিমবঙ্গে ঢুকছে সেটা কোনোদিনই সম্পূর্ণ করা সম্ভব হবে না। তো আমাদের সজাগ থাকতে হবে উভয় শত্রুর প্রতি, তবেই গিয়ে আমাদের একটা কম্প্রিহেন্সিভ ওয়াল আমরা এর বিরুদ্ধে তুলতে পারবো। এইটা যেন আমরা সবাই মাথায় রাখি। আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না, কারণ আমাদের সর্বভারতীয় সভাপতি দেবতনুদা এরপর বক্তব্য রাখবেন, আমরা সবাই তার জন্য অপেক্ষা করছি। আর যারা শ্রোতা তাদের ক্ষেত্রেও খুব দীর্ঘ হয়ে যায় ব্যাপারটা। কাজে এইটুকু কথা বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার। সম্মানীয় দেব চ্যাটার্জি আলোচনা করলেন বাংলা ভাষার উপর, সনাতনী বাংলার উপর বাংলাদেশি আগ্রাসন নিয়ে। সেই সঙ্গে তিনি প্রসঙ্গক্রমে বিদ্যাসাগর সম্বন্ধে আলোচনা করতে গিয়ে একটি ধারাতে বামপন্থীদের বিশ্বাসঘাতকতা আলোচনা করেছেন শব্দের প্রয়োগ প্রসঙ্গে, তার সাংস্কৃতিক প্রয়োগ প্রসঙ্গে। শ্রদ্ধেয় দেব চ্যাটার্জির বক্তব্য শুনে আমার কথা মনে পড়ছে যে সুভাষচন্দ্র বোস এক জায়গায় লিখেছিলেন যে ভারতবর্ষের সমাজবাদ কার্ল মার্কসের বই থেকে আসেনি, বিবেকানন্দের চিন্তাধারা থেকে এসছে। The socialism of India has not come from the books of Karl Marx, but from the thoughts and ideas of Swami Vivekananda, Daridra Narayan Seva, যিনি শুধু নদ নদী নয়, সত্যিকার অর্থে সাগর, বিদ্যার সাগর, দয়ার সাগর, যার সম্বন্ধে বলতে গিয়ে যার কাছে এসে স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে খাল বিল নদ নদী পেরিয়ে সাগরে এসে পৌঁছলাম। সেই বিদ্যাসাগরের জন্মদিনে, তার বিদ্যাসাগরের জন্ম দিবসে তার যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে কি করে বাংলা ভাষার অস্তিত্বকে বিপন্ন করে তুলছে বাংলাদেশি বাংলার মুহুর্মুহু প্রয়োগ, সেটা নিয়ে আলোচনা করলেন হিন্দু সংহতির অন্যতম কেন্দ্রীয় সহসভাপতি সম্মানীয় দেব চ্যাটার্জি। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন হিন্দু সংহতির কেন্দ্রীয় সভাপতি মাননীয় দেবতনু ভট্টাচার্য। আজকের বাঙালি হিন্দু সমাজ যখন ইসলামিক আগ্রাসনের মুখে, জিহাদি আগ্রাসনের মুখে নিজের অস্তিত্ব থাকবে কি থাকবে না তা নিয়ে সংশয়ে ভুগছে, যখন ক্রমান্বয়ে ডেমোগ্রাফিক কম্পোজিশন পরিবর্তিত হওয়ার মধ্য দিয়ে পশ্চিম বাংলার মাটিতে বাঙালির হিন্দুর অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে, তখন বাঙালি হিন্দু সমাজের একটা সচেতন অংশ অনেক আশা নিয়ে দেবতনু ভট্টাচার্যের দিকে তাকাচ্ছেন যে তিনি সঠিক নেতৃত্ব দিয়ে বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সেনাপতির ভূমিকা পালন করবেন। আজকে 200 বছর আগে যিনি জন্মগ্রহণ করেছিলেন সেই মহামানব বিদ্যাসাগরের জন্মদিবস, এবং তার প্রসঙ্গ ধরে বাংলা ভাষার উপর আরবি আগ্রাসন, ইসলামিক আগ্রাসন, সনাতনী বাংলাকে পরিশুদ্ধ করা, এই বিষয়ে আলোচনা করবার জন্য আমি হিন্দু সংহতির কেন্দ্রীয় সভাপতি মাননীয় দেবতনু ভট্টাচার্যকে আহ্বান করছি। লাইভ দেখছেন তাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা খুব প্রাঞ্জল ভাবে সম্পূর্ণ বিষয়টাকে আপনাদের সামনে রেখেছেন। মোটামুটি সব বিষয়গুলি ওনারা কভার করেছেন। আমি আমার বক্তব্য, খুব লম্বা বক্তব্য দেব না, আমি দু একটা কথা আপনাদের সামনে রাখতে চাই। আমার বাড়িতে একটা রুবিক কিউব এসছে, একটা পাজল, বিভিন্ন দিকে বিভিন্ন কালার। এটা আমার ছেলে গুলিয়ে দিচ্ছে মাঝে মাঝে। এবার আমি যখন ওটাকে রংগুলো আবার সব সাদা একদিকে,
সব সবুজ একদিকে, সব নীল একদিকে, এরকম করে যখন সাজাতে যাচ্ছি তখন বারবার ওটাকে বিভিন্ন দিকে ঘোরাতে হচ্ছে। তাই দেখে বাকিদের অনেকের মনে হচ্ছে যে আরে দেবতনু তো সব গুলিয়ে দিচ্ছে, কিন্তু এই যে গুলিয়ে দিচ্ছি, চারদিকে ঘুরাতে হচ্ছে, গুলিয়ে দিচ্ছি সবটা, এর কারণ উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে এটা মেলানোর জন্য, সব সাদাটা একদিকে আনার জন্য, সব নীলগুলো একদিকে আনার জন্য। ওই সব জিনিস যেগুলো গুলিয়ে যায় একবার, সেটাকে একদিকে আনতে গেলে আবার ঘুলাতে হয় ওটাকে। হিন্দু সংহতির ভূমিকাটা এই যে এতদিন ধরে বাঙালি হিন্দুর উপর যে আগ্রাসন চলেছে, নিপীড়ন চলেছে, উৎপীড়ন চলেছে, ন্যারেটিভ চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, সব ঘুলিয়ে দেওয়া হয়েছে এতদিন। এই সব ঘুলিয়ে দেওয়া যে বিষয়টা, সেটাকে যদি সঠিক জায়গায় আনতে হয়, তাহলে আজকে সেগুলোকে আবার বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আবার সামনে আনতে হবে। এবং যখনই আমরা এই সব বিষয়গুলোকে ঠিক জায়গায় সস্থানে আনার চেষ্টা করছি, তখনই বাম ইসলামিকরা চিৎকার করছে যে একটা পুরনো বিষয় নিয়ে হিন্দু সংহতি সব ভুলাচ্ছে, এদের কাজই হচ্ছে ঘুলানো। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে ঘুলানো। এত বছর ধরে তোমরা যে সব ভুলিয়ে দিয়েছো সব বিষয়টাকে, সেটাকে ঠিক জায়গায় আনতে হলে ভুলাতে হবে সবকিছু আবার। এই কাজটা হিন্দু সংহতি করছে। সেজন্য এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। একটা টানা পোড়েন চলবে, উত্তাল পাতাল চলবে, তারপর সবকিছু সঠিক জায়গায় আসবে। একটা মন্থন না হলে কি অমৃত বেরোয়? এই মন্থনের নাম হচ্ছে ঘুলানো। এই মন্থন চলছে, হিন্দু সংহতি তার নেতৃত্ব দিচ্ছে। এই মন্থনের মাধ্যমেই এই অমৃত উঠবে, অপেক্ষা করুন। আমার আশ্চর্য লাগে, আজ থেকে ৭৩ বছর আগে যারা ধর্মের ভিত্তিতে দাবি করেছিল যে আমরা আর এরা এক নয়, আমরা মুসলমান, এরা হিন্দু, আমরা দুটো আলাদা জাতি সত্তা, আমরা একসঙ্গে থাকতে পারি না, আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, আমাদের আলাদা মাটি চাই, এই ধর্মের ভিত্তিতে আমরা আলাদা আলাদা জাতিসত্তা, তার জন্য মাটি চাই, সেই দাবির ভিত্তিতে এই বাংলাটা ভাগ হয়েছিল। বাঙালি হিন্দুরা চাইনি। তো যারা মাত্র ৭৩ বছর আগে ধর্মের ভিত্তিতে নিজেদেরকে আলাদা করে নিল, আলাদা মাটি দখল করে নিল, ছিনিয়ে নিল, আমাদের কাছ থেকে হাতিয়ে নিল, বাঙালি হিন্দুকে বিভ্রান্ত করে আমরা সবাই এক, এই ন্যারেটিভ চাপিয়ে দিয়ে আর বাঙালিকে বিপদে ফেলা যাবে না। বাঙালি হিন্দুকে সচেতন করার জন্য আজকে আমরা আছি। আমরা বাঙালি হিন্দুকে এই বিষয়ে সচেতন করছি, তারা আমাদের কথা শুনছে, মানছে, তারা নিজের বুদ্ধি, বিচার বুদ্ধি খাটিয়ে, বিবেক কাজে লাগিয়ে তারা সঠিককে সঠিক বলে চেনার চেষ্টা করছে। আচ্ছা, এই যে ভাষাগত ঐক্য, বাংলা ভাগ করার সময় আমাদের এই ভাষাগত ঐক্য, এটা তোমাদের মনে ছিল না যে আমরা সবাই এক, আমরা সবাই বাঙালি? তখন ধর্মের ভিত্তিতে আমরা আলাদা, মাটির দখল চাই। তখন ধর্ম সামনে চলে এসেছিল, ভাষাটা পিছন দিয়ে চলে গিয়েছিল। আজকে মাটি হাতিয়ে নেওয়া হয়ে গেছে, পশ্চিমবঙ্গ একটা আলাদা জায়গা আছে, এই জায়গাটাকে হাতাতে হবে, দখল করতে হবে। তার জন্য এখন ভাষাগত ভাবে আবার আমরা এক, এই কথা বলে তাদেরকে দলে টানতে হবে। আচ্ছা, দেশ ভাগের পর বাংলাদেশে বা তৎকালীন পাকিস্তানে যে বাঙালি হিন্দুরা থাকতো, তারাও তো বাংলা ভাষায় কথা বলতো, তারাও তো বাঙালি ছিল। তাদের উপর যে অকথ্য অত্যাচার করা হয়েছিল, তাদেরকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তখন তাদের বাঙালি আইডেন্টিটির কথা, বাঙালি পরিচয়ের কথা মনে ছিল না? তখন আমরাও বাংলায় কথা বলি, ওরাও বাংলায় কথা বলে, আমরা সবাই এক,
এই কথাটা মনে পড়েনি তখন? তখন তো তাদের হত্যা করা হয়েছিল, তাদের উপর অত্যাচার করা হয়েছিল, তখন ভাষাগত ঐক্যের কথা মনে পড়লো না। লক্ষ লক্ষ বাঙালি হিন্দু নারীকে যখন ধর্ষণ করা হয়েছিল, তাদের বাঙালি পরিচয়ের কথা মনে হয়নি তখন? ভাষাগত ঐক্যের কথা তখন মনে পড়েনি? যখন লক্ষ লক্ষ বাঙালি হিন্দুকে উদ্বাস্তু করা হলো, তাড়িয়ে দেওয়া হলো, তাদের জমি দখল করে নেওয়া হলো, তখন এই ভাষাগত ঐক্যের কথা মনে পড়েনি? আজকে ভাষাগত ঐক্যের কথা বলতে চাইছেন, আমিও বাঙালি তুমিও বাঙালি। এই যে ভণ্ডামি, এই ভণ্ডামি আজকে ধরা পড়ে গেছে। যারা ভণ্ডামিটা করছে, বাংলাদেশে যারা যারা দেশভাগ চেয়েছিল, তারা এটা করবে, এটা স্বাভাবিক। তারা এইগুলো চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, তারা মায়ার সাহায্য নেবে, ছলনার সাহায্য নেবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদেরই এই পশ্চিমবঙ্গে, আমাদেরই বাঙালি হিন্দুদের মধ্যে অনেক লোক আছে যারা তাদের ষড়যন্ত্রের পার্ট হিসেবে, অংশ হিসেবে বাকি বাঙালি হিন্দুদেরকে বিভ্রান্ত করছে প্রতি মুহূর্তে, যাতে আমাদের এই অস্তিত্ব, আমরা বাংলাদেশে, পাকিস্তানে যে দুর্ভাগ্যের শিকার হয়েছিলাম, যে নিপীড়নের শিকার হয়েছিলাম, সেই ইতিহাসকে আবার ফিরিয়ে আনার জন্য আমাদেরই কিছু লোক, তারা আজকে এই তাদের চক্রান্তের পার্ট হিসেবে, তাদের চক্রান্তের এজেন্ট হিসেবে তারা এখানে ভাষাগত ঐক্যের কথা প্রচার করে, আমরাও এক, ওরাও এক, আমরাও বাংলায় কথা বলি, ওরাও বাংলায় কথা বলে, সুতরাং আমরা একটা জাতি, এই ন্যারেটিভ চালানোর চেষ্টা করছে। তাদেরকে আজকে এক্সপোজ করার সময় এসেছে, তাদেরকে তাদের মুখোশ টেনে খুলে দেওয়ার সময় এসেছে। এই কাজটা আপামর বাঙালি হিন্দুকে করতে হবে। আচ্ছা, যদি বাঙালি সবাই বাংলা ভাষায় কথা বলি, আমরাও বাংলা ভাষায় কথা বলি, তোমরাও বাংলা ভাষায় কথা বলো, তাহলে নোয়াখালীতে এই গণধর্মান্তরণের কি প্রয়োজন ছিল? তুমিও বাঙালি, আমিও বাঙালি, একই জাতি, ভাষাগত ঐক্য আছে। আমরা যখন একই আছি, তাহলে হিন্দুদের ধর্মান্তরিত করে মুসলমান করার কি প্রয়োজন ছিল? এক করার জন্য মুসলমান করা হলো তো। ইসলামিক ব্রাদারহুড, তার মানে ব্রাদারহুডটা কোথায়? ব্রাদারহুডের ভিত্তিটা কি? ভ্রাতৃত্ববোধের ভিত্তিটা কি? ইসলাম। আর এই ভ্রাতৃত্ববোধ, ভাষাগত ভ্রাতৃত্ববোধ, এটা হচ্ছে ছলনা, এটা হচ্ছে মায়া, এটা হচ্ছে বাঙালি হিন্দুদের কনফিউজ করে দেওয়া, বিভ্রান্ত করে দেওয়ার একটা চক্রান্ত। এই চক্রান্তটা বুঝতে হবে, এই চক্রান্তের পর্দাফাশ করতে হবে। এবং এই বাংলার মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা এই চক্রান্তকারীদের এজেন্ট হিসেবে কাজ করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, সবার সামনে তাদের মুখোশ টেনে খুলতে হবে, না হলে বাঙালি হিন্দুর অস্তিত্ব বাঁচবে না। আমার পূর্ববর্তী বক্তারা খুব যুক্তি সহকারে একাডেমিক যে অংশটা সেটা বলেছেন, আমি সেই বিষয়ে ঢুকবো না। আমি দু একটা কথা আর বলবো, সেটা হচ্ছে খুব স্পষ্টভাবে বলি যে ভারতীয় বাংলা বা পশ্চিমবঙ্গের বাংলা আর বাংলাদেশের বাংলা দুটো আলাদা, সম্পূর্ণ আলাদা। বাংলাদেশে যে বাংলা চলছে, সেই বাংলার উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেই বাংলার আরবীকরণ করা হয়েছে, ইসলামীকরণ করা হয়েছে, যাতে বাঙালি বাংলা ভাষী হিসেবে ওখানে যারা রয়েছে, বাংলা ভাষার যে রুট, যে শিকড়, সেখান থেকে বাংলা ভাষাকে যাতে বিচ্ছিন্ন করে নিয়ে আলাদা একটা নতুন ধরনের একটা বিদঘুটে ভাষাতে পরিণত করা যায় এবং সেটাকেই বাংলা ভাষা হিসেবে প্রচার করা যায়। আজকে সেই চেষ্টাই চলছে। এই উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলার আরবীকরণ করা হয়েছে,
এবং এই প্রক্রিয়া চলছে। এই যে বিদঘুটে ভাষা, তাকে বাংলা নাম দিলেই আমরা এটা মেনে নিতে পারবো না যে ওটা বাংলা ভাষা। হ্যাঁ, আপনারা বলতে পারেন ওটা বাংলা ভাষা, আপনাদের বাংলা ভাষা আলাদা, কিন্তু আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ভাষা, রবীন্দ্রনাথের বাংলা ভাষা, শরৎচন্দ্রের বাংলা ভাষা, বঙ্কিমচন্দ্রের বাংলা ভাষা, এই ভাষা আমার মাতৃভাষা। এই মাতৃভাষায় মাতৃদুগ্ধের সমান। আমার ওই আরবি মিশ্রিত বাংলা ভাষা মাতৃদুগ্ধের সমান নয়। আমরা এই বাংলাকেই নিয়ে চলতে চাই, এই বাংলাকেই বাংলা হিসেবে তুলে ধরতে চাই, এই বাংলাকেই আমরা আগে নিয়ে যেতে চাই। সেই জন্য স্পষ্ট একটা ডিমার্কেশন, একটা লাইন মাঝখানে টানতেই হবে, যেটা বাংলাদেশি বাংলা আর এটা হচ্ছে ভারতীয় বাংলা, সনাতনী বাংলা, অরিজিনাল বাংলা, আসল বাংলা, আমাদের মাতৃভাষা। এই জায়গায় যদি আমরা এই দুটোকে আলাদা না করতে পারি, তাহলে আমাদের বাংলা ভাষা তার অস্তিত্ব বিলুপ্ত হবে। বাংলাদেশে যে হিন্দুরা ছিলেন তারাও এই ভাষাতেই কথা বলতো, আমাদের ভাষাতে। একদিন একটি ছেলে এসছে বাংলাদেশ থেকে, রানা প্রতাপ তার ফেসবুকে নাম, আসল নাম তারা লেখে না, হিন্দু ছেলে এসছে, অফিসে বসে আছে, আমি ওকে ডেকেছি, ভাই এদিকে এসো। সে ওখান থেকে সাড়া দিচ্ছে জি। বাঙালি হিন্দু ছেলে, তাকে ডাকলে সে সাড়া দিচ্ছে জি। এই বাংলা ভাষা, এই বাংলা ভাষা আমাদের এখানে আমরা চালাতে চাই না। এই বাংলা ভাষা ওদিকেই থাক, লাইনের ওপারে থাক। এপারে আমরা ঈশ্বরচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এনাদের বাংলাটা নিয়েই থাকতে চাই। সেজন্য এই যে ভাষা নিয়ে আমরা যে ডিমান্ড, দাবি করছি, বা একটা আন্দোলন বলা যেতে পারে, বা একটা ন্যারেটিভ বলা যেতে পারে, মানুষের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে যে বাংলাদেশি বাংলাকে আলাদা করে দাও, আর সনাতনী বাংলা, ভারতীয় বাংলা, আমাদের আসল বাংলা, একে রক্ষা করো, একে বাঁচাতে হবে। আমাদের অস্তিত্ব বিপন্ন আছে, ভাষার অস্তিত্ব বিপন্ন। আধুনিকীকরণের নামে বাংলার যুক্তাক্ষরের প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছে। শুধু বাংলাদেশে নয়, আজকে এখানে ভারতের, আমাদের পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে বই আছে, 6-7 এর বই, দেখুন সেখানে বাংলার যুক্তাক্ষর গুলো কিভাবে পরিবর্তন হচ্ছে। হয় হৃদয় লিখি আমরা একভাবে, এখন এখানে পাঠ্য বইগুলিতে হয় নিচে রিকার দেওয়া হচ্ছে, রি এর মাত্রা দেওয়া হচ্ছে। আমরা কোনোদিন এভাবে বাংলা লিখিনি, আজকে বাংলা পড়তে অসুবিধা হচ্ছে। যুদ্ধ, দয় ধয়, আমরা যেভাবে লিখি, এখন আধুনিকীকরণের নামে দয়ের নিচে পুরো ধয়ের যে অক্ষর, সেটা সম্পূর্ণ অক্ষরটা দয়ের নিচে লাগিয়ে দেওয়া হচ্ছে যুদ্ধ, এটা নাকি আধুনিকীকরণ বাংলার। এই আধুনিকীকরণের নামে যুক্তাক্ষর গুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে। মানে আজকের এই প্রজন্মের যে ছেলেরা বা পরবর্তী প্রজন্মে যারা বাংলা পড়বে এই যুক্তাক্ষর দেখে, তারা পুরনো একটা যদি বাংলা বই পায়, শরৎচন্দ্রের একটা বই পায় পুরনো, সে অনেক অক্ষর সেখানে বুঝতে পারবে না, সে জিজ্ঞেস করতে হবে তাকে যেটা কি লেখা। সে হৃদয়ে পড়তে পারবে না, যেহেতু নিচে রিকার দেওয়া নেই, পাশে উপরে এরকম দাগ দেওয়া আছে। তাকে জিজ্ঞেস করতে হবে প্রতি মুহূর্তে যেটা কি লেখা। এটা একটা সুপরিকল্পিত চক্রান্ত। এই চক্রান্তকে চিনতে হবে, চেনাতে হবে, এবং তাকে তার হাত থেকে নিয়ে আমাদের এই বাংলা ভাষাকে মুক্ত করতে হবে, বাঁচাতে হবে। আজকে এই যে চক্রান্ত, আমি বারবার বলেছি, এই কিছুদিন আগে একটা লাইভে ছিলাম, সেখানেও বলেছি, আজকে যে চক্রান্ত হচ্ছে, দেখুন, ধর্মের নামে মাটি হাতিয়ে নেওয়া হলো, ধর্মের নামে মাটি হাতিয়ে নেওয়া হলো, ধর্মের নামে অশান্তি করে এই যে হাতিয়ে নেওয়ার যে জিনিসটা, তাকে বলা হয় গনিমতের মাল। তো পাকিস্তান সৃষ্টি হলো গনিমতের মাল,
এবার সেই গনিমতের মালের বখরা নিয়ে কে কি ভাগ পাবে তাই নিয়ে নিজেদের মধ্যে লাগলো মারামারি। এবার নিজেদের মধ্যে মারামারি লাগলো, তার ইসলামিক ব্রাদারহুড কোথায় চলে গেল, পাকিস্তানের কনসেপ্ট কোথায় চলে গেল। পাকিস্তান হয়ে তো আমরা তো এক হয়েছিলাম, এত লড়াই করলাম। সেই জন্য পাকিস্তানের হাত থেকে নিজেদের বখরা ওটাকে আদায় করার জন্য, ভাগ বাটোয়ারা ঠিকঠাক করার জন্য তখন লড়াই শুরু হলো বাঙালি আইডেন্টিটি নিয়ে, যে আমরা বাঙালি সবাই। আর পাকিস্তানের গণপরিষদে যখন ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যখন আওয়াজ তুলেছিলেন, হলো বাঙালি, আমরা সবাই বাঙালি। মুক্তিযুদ্ধ, বাঙালির মুক্তিযুদ্ধ স্মৃতিলেখা বলেছে 26 লাখ বাঙালি বাংলা ভাষা প্রাণ বিসর্জন দিয়েছে, তাদের উল্লেখ হয় না। আর ভাষা শহীদ হিসেবে রফিক জব্বার 4টে নাম, তারাই ভাষা শহীদ। ভাষার জন্য লড়াই কারা করলো আর ক্ষীর কারা খাচ্ছে? কোন বাংলার জন্য এই 26 লাখ বাঙালি হিন্দু প্রাণ দিয়েছিল সেদিন? আম্মা, আব্বু, খালা, নাস্তা, গোসল এই বাংলার জন্য? তারা ঈশ্বরচন্দ্রের বাংলার জন্য প্রাণ দিয়েছিল, রবীন্দ্রনাথের বাংলার জন্য প্রাণ দিয়েছিল। তারা মর্যাদা পায়নি সেখানে। এই যে চক্রান্ত, এটা খালি ভাষার উপরে আক্রমণ নয়, ভাষার উপরে আগ্রাসন নয়, এটা একটা সার্বিক দখলদারির পরিকল্পনা। মাটি দখল হয়ে গেছে, এবার ভাষাটাকে দখল করতে হবে। মাটির সাথে সাথে ভাষা দখল হয়ে গেলে আর বাকি যে সাংস্কৃতিক যে মূল্যবোধ এবং সাংস্কৃতিক যে চিহ্নগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দিতে হবে। তাহলে গোটা জাতি সত্তার উপরে একটা অধিকার প্রতিষ্ঠিত হবে। গোটা জাতি সত্তাটাকে, বাঙালি জাতি সত্তাটাকে দখল করে নেওয়া যাবে, হাইজ্যাক করে নেওয়া যাবে। এটা হচ্ছে বাঙালি জাতি সত্তাকে সম্পূর্ণভাবে দখল করা, বাঙালি জাতি সত্তাকে ইসলামীকরণ করার একটা প্রক্রিয়া। তার জন্য এই ভাষার উপরে এই আগ্রাসন। বাঙালি হিন্দু নারীদের উপর যেভাবে ধর্ষণ হয়েছিল সেই সময়, আজকে বাংলা ভাষার উপর সেই প্রতিদিন সেইভাবে ধর্ষণ করা হচ্ছে। বাংলা ভাষাকে বাঁচাতে হবে, নিজেদের আইডেন্টিটিকে বাঁচাতে হবে। তার জন্য এই অবশিষ্ট মাটি, সেদিন গোটা বাংলাটাকেই কিন্তু পাকিস্তান বানানোর চক্রান্ত হয়েছিল। তৎকালীন নেতৃত্ব এবং সেই দিনকার বাঙালি হিন্দু সমাজ লড়াই করে এই মাটিটুকু বাঁচিয়ে নিয়েছিল পশ্চিমবঙ্গ নামে। মাটি বাঁচানোর লড়াই তারা সফল হয়েছিল। এই মাটিটাকে নিজেদের দখলে রাখার দায়িত্ব এখন আমাদের। আর ভাষা দখল করার, ভাষা বাঁচানোর যে লড়াই, এই লড়াইয়ে আমাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে। এই ভাষা বাঁচানোর যে লড়াই, এটা হচ্ছে সেদিনের পশ্চিমবঙ্গ মাটি বাঁচানোর জন্য যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ের সমান একটা লড়াই। মাটি সেদিন বেঁচেছিল, আজকে ভাষা সংকটে। এই ভাষা বাঁচানোর লড়াই আমাদের লড়তে হবে। এই ভাষাকে যদি বাঁচাতে না পারি, তাহলে আমাদের জাতি সত্তা এর কোনো অস্তিত্ব থাকবে না। সেজন্য আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখ হচ্ছে
আমরা তাকে স্মরণ করছি। তার বাংলা ভাষার জন্য যে অবদান, সেটাকে যদি মর্যাদা না দিতে পারি, মর্যাদা দেওয়া মানে কি? চোখের সামনে সেই ভাষা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এটাকে একদিকে স্বীকার করে নেব আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গলায় মালা দেব, এই দুটো একসঙ্গে চলতে পারে না। মালা না দিলেও চলবে। তাদের জীবনে যে কর্মকাণ্ড, যার জন্য তারা প্রাণপাত করেছিলেন, তাদের সেই কাজ, সেটাকে মর্যাদা দিতে হবে। বাংলা ভাষাকে রক্ষা করতে হবে, বাংলা ভাষাকে আরবিকরণ, ইসলামীকরণের হাত থেকে বাঁচাতে হবে, এবং বাঙালি হিন্দুর অস্তিত্ব। আজকে বাঙালি হিন্দু বারবার কেন বলছি? এই বিভ্রান্তি এখনো চারদিকে ছড়িয়ে আছে যে বাঙালি হিন্দু আলাদা, মুসলমানরাও বাঙালি। আসল কথাটা হওয়া উচিত ছিল বাঙালি, আমরা বাঙালি, ওরা মুসলমান। শরৎচন্দ্র যে কথাটা বলে গিয়েছিলেন, স্পষ্ট ভাষায় বলে গিয়েছিলেন শ্রীকান্ত উপন্যাসে, যে বাঙালিদের সঙ্গে মুসলমানদের ফুটবল ম্যাচ। সেই জন্য শব্দটা হওয়া উচিত যে আমরা, হ্যাঁ, বাঙালিদের অস্তিত্ব রক্ষা করতে হবে, বাঙালিকে রক্ষা করতে হবে, বাংলা ভাষাকে বাঁচাতে হবে, বাংলার মাটিকে বাঁচাতে হবে। দেখুন, দাড়িভিট আন্দোলন ও বাঙালির অস্তিত্ব সংকট, এই বইটির এই প্রোগ্রামে এইভাবে উন্মোচন করছি। আছে এই বইটা আমরা আপলোড করব, আপনারা ফরম্যাটে পেয়ে যাবেন, বা ফেসবুকে বিভিন্নভাবে আপনারা পেয়ে যাবেন। এই বইটা পড়বেন। এই বইয়ে বাঙালির অস্তিত্বের যে সংকট, সেই সম্পর্কে লেখা আছে, এবং আমাদের দাড়িভিটে যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আজকে এই বইটি প্রকাশের মাধ্যমে আমি মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। যারা এত সময় ধরে এই বক্তব্য শুনলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। রজতদা, আপনি আপনার বক্তব্য বলুন। অত্যন্ত রূঢ় বাস্তবকে ইতিহাসের পটভূমিকায় আমাদের সামনে তুলে ধরেছেন হিন্দু সংহতির কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য। ওদের কাছে যে ইসলামিক ব্রাদারহুডটাই বড় কথা, ভাষাগত ঐক্যের নামে যে ওরা আমাদেরকে পরিষ্কার বিভ্রান্ত করে ইসলামিক ব্রাদারহুডের দিকে একটা আগ্রাসনের মুখে আমাদের অস্তিত্বের সংকট তৈরি করছে, সেটা দেবতনু ভট্টাচার্য তার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করেছেন। ইতিহাসের পটভূমিকায় তিনি বিষয়টি নিয়ে বারংবার আলোচনার মাধ্যমে বাঙালি হিন্দুকে সতর্ক করেছেন, এবং আমরা যে হিন্দু সংহতি এই কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে চাই, সে বিষয়ে তিনি সুস্পষ্ট দিশা দেখিয়েছেন। আজকে যে চারজন বক্তা এই বিষয়ে আলোচনা করলেন, হিন্দু সংহতির কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য, অন্যতম কেন্দ্রীয় সহসভাপতি মাননীয় দেব চ্যাটার্জি, নারী সংহতির দুই সহসভানেত্রী সম্মানিয়া স্মৃতিলেখা চক্রবর্তী, সম্মানিয়া মিতালি মুখার্জি, প্রত্যেকেই নিজেদের বক্তব্যের বিষয়বস্তুতে স্বকীয়তায় স্বাতন্ত্র্যে সম্পূর্ণ উজ্জ্বল ছিলেন। তাদের সবাইকে ধন্যবাদ। এবং 200 বছর আগে আজকের দিনে, আজকের ইংরাজি তারিখে যে মহামানব জন্মগ্রহণ করেছিলেন, ধুতি চাদর পরিহিত কিন্তু সার্থক বাঙালি আলোকোজ্জ্বল প্রতিভু সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি হিন্দু সংহতির পক্ষ থেকে সহস্র সহস্র প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় মা কালী, জয় বাঙালি।